বিএনপি সরকারের আসল রূপ কি ইতিমধ্যেই বেরিয়ে পড়তে শুরু করেছে? দেশে কি আবার নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে যাচ্ছে? আসিফ মাহমুদ থেকে শুরু করে জামায়াত ইসলামী সবাই কেন বারবার জাতিকে সতর্ক করছেন? এই মুহূর্তে যদি আপনি, আমি এবং সাধারণ জনগণ প্রতিবাদী না হই, তবে নাকি আবারও আমাদের কপালে জুটবে বেকারত্ব আর বঞ্চনা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আর এই বিপদের আঁচ পেয়েই আগেভাগে মুখ খুলতে শুরু করেছেন ছাত্র নেতা থেকে শুরু করে জোটের শরিক দলের নেতারাও। বর্তমান সরকারের আসল ঘটনা বা ভেতরের রূপটি কেমন তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার আর বিএনপি তাদের মঞ্জিল বা লক্ষ্য ঠিক করে ফেলেছে, কিন্তু তাদের এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ধরন দেখে অনেকেই আতঙ্কিত। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপির গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ জাতিকে একটি বিশেষ পথ দেখাচ্ছেন। শুধু আসিফ মাহমুদই নন, জামায়াত ইসলামী, এলডিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আগে ভাগে সাধারণ জনগণকে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে। জনগণ যদি এই সতর্ক বার্তা এখনই উপলব্ধি করতে না পারে, তবে জনগণের কপালেই বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। মনে রাখবেন, এই বিপদ শুধু রাজনৈতিক নেতাদের কপালে নয়, বরং সাধারণ মানুষের কপালে। আসিফ মাহমুদ এবং গোলাম পরোয়াররা জাতিকে যে বিষয়ে সতর্ক করছেন, সেটি যদি আপনারা ফিল করতে না পারেন, তবে ভবিষ্যৎ অন্ধকার। আপনারা যদি এখনই বিএনপির বিরুদ্ধে গঠনমূলক সমালোচনায় মুখর না হন, বিএনপিকে যদি এখনই চাপে না রাখেন, তবে আপনি যতই তরুণ হন বা যতই মেধাবী হন না কেন, আপনি চাকরি পাবেন না। ধরুন আপনি রাজনীতি করেন না, কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত নন, কোনো শিবিরের সাথেও নেই। আপনি সম্পূর্ণ একজন সাধারণ ছাত্র। আপনার মেধা আছে, কিন্তু আপনি চাকরি পাবেন না। যে চাকরির অধিকারের জন্য, কোটা বাতিলের জন্য আপনারা বুকে রক্ত দিয়ে বিপ্লব ঘটিয়েছেন, সেই বিসিএস বা অন্যান্য সরকারি চাকুরিতে আবারও আপনাদের বৈষম্যের শিকার হতে হবে। কারণ যোগ্যতা না থাকলেও চাকুরি দেয়া হবে বিএনপির দলীয় বা পরিবারের লোকজনকে, আর আপনার যোগ্যতা থাকলেও আপনি বাদ পড়বেন। আপনি আবারও সেই পুরনো বৃত্তেই আটকা পড়বেন। তাই যা করার এখনই করতে হবে। আপনি যদি ভাবেন যে পরে এর প্রতিবাদ করবেন, তখন আপনাকে গুম করা হতে পারে, কারণ এখন কোনো গুম অধ্যাদেশ নেই, আর হয়তো থাকবেও না। আপনি প্রতিবাদ করতে গেলে আপনাকে পেটানো হবে, আর আপনার মানবাধিকারের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। আসিফ মাহমুদরা জাতিকে যে পথের নির্দেশ দিচ্ছেন, সেই পথ অনুযায়ী জাতিকে এখন থেকেই সচেতন হয়ে চলতে হবে, নইলে সবার কপালেই দুর্গতি আছে। বাংলাদেশের ইতিহাস বলে, এদেশের জনগণ কোনো ভালো বিষয়কে মনে মনে সমর্থন করলেও তার পক্ষে খুব একটা রাজপথে নামে না। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশের সব মানুষের সমর্থন ছিল, কিন্তু রাজনীতিবিদদের বাইরে সাধারণ জনগণ কি কখনো নিজে থেকে এর জন্য রাজপথে নেমেছিল? এমনকি জুলাইয়ের ছাত্র জনতার যে বিপ্লব, সেখানেও কিন্তু শুরুতে তত্ত্বাবধায়ক সরকার বা এই জাতীয় কোনো রাজনৈতিক দাবি ছিল না। সে আন্দোলনের ফসল হিসেবে আজকের এই পরিবর্তন এসেছে, কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে রাজনৈতিক অধিকারের জন্য রাস্তায় নামে কম। এই জায়গাটিতে এখন পরিবর্তন আনতে হবে। দর্শক, রাজনীতির এমন সব গভীর, সাহসী ও বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এনসিপি সংবাদ সম্মেলন করে খুব স্পষ্টভাবে বলেছে, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে। এর মানে হলো তাদের মধ্যে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী বীজ ঢুকে গেছে। তাদের এখন একটাই রাস্তা, তারা পুরোপুরি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হয়ে উঠবে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও বগুড়ায় গিয়ে ঠিক একই ধরনের কথা বলেছেন। ফ্যাসিবাদী শাসনের দিকেই হাঁটছে বর্তমান সরকার, অর্থাৎ পুরো জাতিকে তারা দেখিয়ে দিলেন যে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। এখন আপনি যদি এদেরকে সেভাবে ডিল না করেন, এখনই যদি কিছু না বলেন, তবে সামনে আপনি নিজেই বিপদে পড়বেন। এখন কথা বলাটা সহজ, কিন্তু দেরি করলেই বিপদ। কথায় আছে, সময়ের 1 ফোঁট আর অসময়ের 10 ফোঁট। অতএব যা করার এখনই করতে হবে। প্রয়োজনে এখনই হরতাল বা অবরোধের মতো কর্মসূচি হাতে নিতে হবে। যদি জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে, গুম অধ্যাদেশ ফিরিয়ে আনার দাবিতে বা মানবাধিকার নিশ্চিত করার দাবিতে জামায়াত বা অন্য কোনো দল হরতাল ডাকে, তবে সাধারণ ছাত্র জনতার উচিত সেখানে স্বতঃস্ফূর্তভাবে নেমে যাওয়া। কারণ এখন যদি সাধারণ জনগণ রাজপথে নামে, তবে মাত্র 2-4 দিনের চেষ্টাতেই দাবি আদায় সম্ভব। এখন পুলিশের মায়েরও খেতে হবে না,
বরং রাজনৈতিক দলগুলো সোজা হয়ে এই দাবিগুলো মেনে নিতে বাধ্য হবে। কিন্তু এখন যদি আপনারা রাজপথে না নামেন, তবে সামনে আবারও দাবি আদায়ের জন্য জুলাইয়ের মতো জীবন দিতে হতে পারে। তখন কিন্তু সরকার কোনো কথাই শুনতে চাইবে না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে একটি চমৎকার কথা বলেছেন। অনেকেই বলেন আগামী 15-20 বছরেও নাকি দেশে আর কোনো গণ অভ্যুত্থান হবে না, কিন্তু ইতিহাস কি বলে? 1969 সালের গণ অভ্যুত্থানের অর্জন যখন রক্ষা করা যায়নি, তখনই 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের চেতনা যদি রক্ষা করা না যায়, তবে হয়তো 2026 বা 2027 সালেই আবারও একই ধরনের গণ অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটতে পারে। অথচ বিএনপির কিছু নেতা ভাবছেন তারা স্বৈরাচার বা ফ্যাসিস্ট হলেও তাদের পতন হতে অন্তত 15 বছর সময় লাগবে, কারণ বিগত সরকারের পতন হতেও তো 15 বছর লেগেছে। কিন্তু তারা বুঝতে পারছেন না যে এই প্রজন্মের তরুণ আর 15 বছর অপেক্ষা করবে না। বিএনপির পরবর্তী প্রজন্ম হয়তো সেই ভয়াবহ পরিস্থিতি দেখতে পারে যদি তারা এখনই নিজেদের শুধরে না নেয়। 69-এর পর যদি 71 আসতে পারে, তবে 24-এর পর 26 বা 27 আসতেও বেশি সময় লাগবে না। এই পুরো রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের ভূমিকাও বেশ লক্ষণীয়। বিশেষ করে এনসিপির রাজনীতি বেশ গতিশীল। তারা নিয়মিত সংবাদ সম্মেলন করছে, পরিস্থিতি তুলে ধরছে এবং কথা বলার স্টাইলও তাদের বেশ আকর্ষণীয়। কিন্তু সেদিক থেকে জামায়াত ইসলামী অনেকটাই পিছিয়ে আছে। তাদের মিডিয়া সেল বা সংবাদ সম্মেলনের ধরন অত্যন্ত দুর্বল। তারা শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকতে চায়। সংবাদ সম্মেলনে পেছনের ডেকোরেশন থাকে দুর্বল, আর যিনি বক্তব্য দেন তাকে দেখে মনে হয় যেন তিনি ঘুম থেকে উঠে এসেছেন বা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে এসেছেন। কোনো গতি বা তেজ থাকে না তাদের কথায়। জামায়াতের মিডিয়া সেলের ব্যর্থতার একটি বড় প্রমাণ হলো যমুনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর একটি অনুষ্ঠান। সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা রীতিমতো অপমানজনক। সেখানে আসিফ মাহমুদ এবং অন্যান্যরা ছাত্রনেতাদের যেভাবে হাইলাইট করা হয়েছে, জামায়াতের আমিরকে সেখানে এক কোণায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অথচ প্রোটোকল বা রাজনৈতিক জ্যেষ্ঠতা অনুযায়ী সেখানে তার সম্মান ও মর্যাদা অনেক বেশি হওয়ারই কথা ছিল। জুনাইদ সাকি বা জহিরুদ্দিন স্বপনদের পাশেও তার জায়গা হয়নি। এই দায় কার? এই দায় পুরোপুরি তাদের মিডিয়া সেলের। তারা তাদের দলের শীর্ষ নেতাকে সঠিক প্রোটোকল দিতে ব্যর্থ হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বা আসিফ মাহমুদের কথার মধ্যে যে গতিশীলতা আছে, পুরো জামায়াতকে এবং তাদের মিডিয়া সেলকেও সেই গতিশীলতা অর্জন করতে হবে। ঘুমন্ত লোকজন দিয়ে মিডিয়া সামলানো যায় না। সবশেষে বলতে হয় আসিফ মাহমুদরা জাতিকে একটি ক্লিয়ার মেসেজ দিচ্ছেন, দেশ কোন দিকে যাচ্ছে আর রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আমাদের এখনই সতর্ক হতে হবে এবং বিশ্বাস করতে শুরু করতে হবে যে স্বৈরাচারের বীজ আবারও অঙ্কুরিত হচ্ছে। এখনই যদি আমরা সোচ্চার না হয়, তবে আমাদের ভবিষ্যৎ আবারও এক গভীর অন্ধকারেই নিমজ্জিত হবে। দর্শক, আজকের এই রাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও তথ্যবহুল ও বিশ্লেষণ ধর্মীয় ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।